ছোটবেলার একটি প্রাচীন প্রবাদ হয়তো অনেকেরই মনে আছে, খাল কেটে কুমির নিয়ে আসা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এবারে এক এমন ঘটনা বাংলাদেশ ঘটাতে চলেছে, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতের নাকের ডগায় তারা কিন্তু এবার খাল কেটে কুমিরটি নিয়ে আসছে। তারা এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বটে। তিস্তা রিভার প্রজেক্ট, যে তিস্তা রিভার প্রজেক্টকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ একাধিক সময় কথাবার্তা বলেছে এবং 2024-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা যৌথভাবে তিস্তা রিভার প্রজেক্টকে নতুন করে রিভাইভ করার চেষ্টা করছিলেন। সেই তিস্তা রিভার প্রজেক্ট এবার চীনের হাতে সরকারিভাবে তুলে দিতে চলেছে বাংলাদেশের সরকার। এবং এই তিস্তা রিভার প্রজেক্ট চীনের হাতে তুলে দেওয়া মানে শুধুমাত্র এখানে যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে ভারতের তাৎপর্যপূর্ণভাবে কোনো সিদ্ধান্ত নিতে হবে তা নয়, এটা কিন্তু সরাসরি ন্যাশনাল সিকিউরিটির জন্য করা একটা থ্রেট। এই পুরো বিষয়টি এই জায়গায় যেতই না, 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বারংবার তিস্তা রিভার প্রজেক্টকে নিয়ে এমন কিছু বাধা বিপত্তি সৃষ্টি করেন যা আজকে সরাসরি ভারতকে আন্তর্জাতিক স্তরে কিন্তু চাপে ফেলে দিল। আজকের এই ভিডিওতে ডিটেইলিং আমি আলোচনা করব কিসের জন্য তিস্তা রিভার প্রজেক্টকে বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছে এবং চীন এই জায়গায় আসার ফলে ভারত কি কি বিপদে পড়তে পারে এবং এর পাল্টা হিসাবে ভারত বা কি করতে পারে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তারপরে একাধিক পর্যবেক্ষণ আমি আমার তরফ থেকে আপনাদের সামনে রাখবো। দেখুন, প্রথমত তিস্তা মাস্টার প্ল্যান। এই তিস্তা মাস্টার প্ল্যান বাংলাদেশের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু ভারতের জন্য এই তিস্তা মাস্টার প্ল্যান শুধুমাত্র ওয়াটার ম্যানেজমেন্টের ইস্যু নয়, এটা কিন্তু সরাসরি ন্যাশনাল সিকিউরিটির জন্য বড়সড় প্রশ্ন। আর এই তিস্তা মাস্টার প্ল্যানকে সামনে রেখেই ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের কাছে সরাসরি চায়নার কিন্তু স্ট্র্যাটেজিক্যাল এন্ট্রি হতে চলেছে বাংলাদেশে। তিস্তা নদীর গতিপথটা একটু বোঝা দরকার। তিস্তা কিন্তু শুরু হয়েছে উত্তর সিকিমে, অর্থাৎ ভারতবর্ষেরই একটি নদী। পরবর্তীকালে সোলামো এই হ্রদ থেকে উৎপত্তি লাভ করে এটি সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার হয়ে এটি কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে, যেখানে তার নাম যমুনা। বাংলাদেশের ডাউনস্ট্রিম অঞ্চলে এই ডাউনস্ট্রিমে এই নদী পড়ার ফলে বাংলাদেশ কিন্তু এই নদীকে কেন্দ্র করে বহু বিপত্তিতে পড়ে। নদীর টোটাল দৈর্ঘ্য হলো 414 কিলোমিটার। এর মধ্যে ভারতবর্ষে এই নদীর যদি দৈর্ঘ্যটি দেখেন তাহলে 300 কিলোমিটার, এবং বাংলাদেশে এই নদী কিন্তু 100 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তার লাভ করেছে। এই বাংলাদেশে এই নদীর উপর ডিপেন্ড করে থাকে প্রায় 14 থেকে 15 মিলিয়ন বাংলাদেশি। অর্থাৎ তিস্তা নদী ভারতবর্ষের প্রেক্ষাপটে যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিস্তা নদী জলের উপর ডিপেন্ড করে তাদের কৃষিকাজ, তাদের একাধিক জীবন জীবিকা নির্বাহের সঙ্গে জড়িত কর্মকাণ্ড কিন্তু প্রতিনিয়ত কন্ট্রোল করা হয়। সমস্যাটা হলো ডিসেম্বর থেকে এপ্রিল মাসে যখন শুষ্ক মরশুম চলে, যখন শীত সব থেকে বেশি থাকে, তখন তিস্তা নদীতে জল সংকট দেখা যায়। এর ফলে বাংলাদেশের কৃষিকাজ সহ একাধিক জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত পেশাগুলো বিপত্তিতে পড়ে। অর্থাৎ বর্ষাকাল কিংবা গ্রীষ্মকালে যে সমস্যা হয় না, মেন সমস্যা কিন্তু এই নদীকে কেন্দ্র করে হয় শীতের মরশুমে। ভারতের জন্য কেন তিস্তা নদী ইম্পর্টেন্ট? কারণ ভারত অলরেডি একাধিক হাইড্রো ইলেকট্রিক পাওয়ার এই তিস্তা নদীকে কেন্দ্র করে তৈরি করেছে। তিস্তা স্টেজ 3, তিস্তা স্টেজ 4 কিংবা তিস্তা লোয়ার ডাম প্রজেক্ট, বহু ক্ষেত্রে ভারত কিন্তু তিস্তা নদীকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি কিন্তু করেছে। ফলে তিস্তার জল ভারতের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পাশাপাশি ইরিগেশন বলুন কিংবা ফ্লাড কন্ট্রোল বলুন, তিস্তা নদীকে কেন্দ্র করে উত্তরবঙ্গে একাধিক বহুমুখী প্রকল্প নিয়েছে কিন্তু আমাদের সরকার। তিস্তা ডিসপুট কবে থেকে শুরু হয়? দেখুন, 1971 সালের স্বাধীনতার পর থেকে 1972 সালে ভারতবর্ষ এবং বাংলাদেশ একত্রে মিলে জয়েন্ট রিভার কমিশন তৈরি করে। অর্থাৎ স্বাধীনতার পর ভারত এবং বাংলাদেশ দুপক্ষই রিয়েলাইজ করে যে দুই দেশের মধ্যে এত নদী একে অপরের দেশে ঢুকেছে, ফলে এর জন্য একটা সুস্থ পরিকল্পনা থাকা দরকার। 1983 সালে পরবর্তীকালে অ্যাডহক ম্যানেজমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রপোজ করা হয়, এবং তিস্তা জলকে কিভাবে কতটা বন্টন করা হবে, শেয়ার করা হবে, সে বিষয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশ একই সূত্রে কিন্তু আসে। যদিও মেন যে চুক্তি, সেই মেন চুক্তিতে এই নির্দিষ্ট হ্যাডহক অ্যারেঞ্জমেন্টকে ইনক্লুড করা হয় না। 2011 সাল, তখন তিস্তা জলচুক্তিকে কেন্দ্র করে ফাইনাল এগ্রিমেন্টে পৌঁছায় ভারত ও বাংলাদেশ।
আর এখানেই সব থেকে বড় বিপত্তিটি ঘটান তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তিস্তা জলচুক্তিকে হতে দেব না এই ধরনের একটি বিবৃতি দেন। তিনি পরিষ্কার বলেন, যদি তিস্তা জলচুক্তি হয় তাহলে উত্তরবঙ্গ নাকি বিপদে পড়বে। কেন্দ্রীয় সরকার বলে, যেহেতু তিস্তা নদী উত্তরবঙ্গ থেকেই শুরু, অর্থাৎ এর যে আপস্ট্রিম তা উত্তরবঙ্গতেই আছে, তাই তিস্তা জলচুক্তি হলে উত্তরবঙ্গ কোনো অবস্থাতেই বিপদে পড়বে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সস্তা রাজনীতি করতে গিয়ে বলেন উত্তরবঙ্গের মানুষ নাকি তিস্তা জলচুক্তি হলে বিপদে পড়বে। ভারতের সংবিধানের যে 7 নম্বর শিডিউল্ড আর্টিকেল আছে, সেখানে কোনো নদীর যে জল তা কিন্তু ওয়াটার স্টেট সাবজেক্ট অ্যাজ পার 7 শিডিউল আপনারা জানেন, এবং এন্ট্রি 17-এ পরিষ্কার মেনশন করা আছে রাজ্য না চাইলে কেন্দ্র কোনো নদীকে কেন্দ্র করে স্বকীয় সিদ্ধান্ত নিতে পারে না। ফলে মমতা ব্যানার্জির বাধার কাছে কিন্তু সেই তিস্তা জলচুক্তি 2011 সালেই বিপত্তিতে পড়ে। 2014 সালে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে যান একত্রে, এবং সে সময় শেখ হাসিনার সঙ্গে তারা বৈঠক করেন এবং মনে করা হচ্ছিল তিস্তা জলচুক্তি নিয়ে যে সমস্যা তা কিন্তু মিটে যেতে চলেছে। কিন্তু 2026-এ এসেও সেই সমস্যা কিন্তু মেটে না। 2024 সালে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হন ভারতে, ঠিক তার আগেই তিনি ভারত সফরে এসেছিলেন এবং সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন তিস্তা জলচুক্তিকে তিনি রূপান্তর করতে চান এবং বাংলাদেশের তিস্তা প্রজেক্টকে ভারত অ্যাসিস্ট করবে। ভারতও কিন্তু সে সময় তিস্তা জলচুক্তিকে একত্রে বাংলাদেশের সঙ্গে করার জন্য উদ্গ্রীব ছিল। কিন্তু শেখ হাসিনা পতনের পর সেই প্রজেক্ট কিন্তু আর রূপরেখা দেখেনি। মানে প্রধানত মমতা ব্যানার্জির এই বাধার ফলে 15 বছর বাংলাদেশের এই তিস্তা রিভার প্রজেক্ট কিন্তু আটকে যায় এবং ভারতও কিন্তু রীতিমতো বেকায়দায় পড়ে। এবার তিস্তা জলচুক্তি নিয়ে বাংলাদেশ এক্স্যাক্টলি কি চাইছে? দেখুন, এই 15 বছরের মধ্যে ভারত এবং বাংলাদেশের এই মানে সংকটজনক পরিস্থিতিকে কাজে লাগাতে ঢুকে পড়েছে চীন। 2020 সালে চীন পরিষ্কারভাবে বাংলাদেশকে একটি প্রস্তাব দেয়। তারা বলে তিস্তা জলচুক্তিকে তারা বাস্তবায়িত করতে চায় এবং এখানকার যে রিভার ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটাকে তারা নতুন করে সাজাতে চায় এবং এর জন্য তারা ফিনান্স করবে। ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট তিস্তা জলচুক্তিকে কেন্দ্র করে বা তিস্তা রিভার সিস্টেমকে কার্যকর করার জন্য তারা দেবে এবং একাধিক টেকনিক্যাল স্টাডি করে কিভাবে তিস্তার জল বাংলাদেশে বেশি মাত্রায় কাজে লাগানো যায় সেই চেষ্টা চীন করবে। 2020 সালে এই প্রস্তাব আসার পরেও শেখ হাসিনা কিন্তু এই প্রস্তাবকে আটকে রেখেছিলেন। ভারতের সঙ্গে তিনি এই চুক্তিকে করতে চেয়েছিলেন, কিন্তু এখন বাংলাদেশের নতুন সরকার চীনে গিয়ে কথা দিয়ে দিয়েছে যে তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রোগ্রাম তারা চীনের সঙ্গে একত্রে করবে। এই প্রোগ্রামটির অফিসিয়াল নাম হলো তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্টেশন প্রজেক্ট। এখানে বাংলাদেশ সরকার তিস্তা নদীকে কেন্দ্র করে ড্রেজিং করবে, ফ্লাড ম্যানেজমেন্ট সিস্টেমকে উন্নত করবে, ইরিগেশন কন্ট্রোলকে বেটার করবে এবং নেভিগেশন করে নদীকে বহুমুখী কাজে লাগাবে। কিন্তু এটি একটি মামুলি প্রজেক্ট নয়। এই প্রজেক্টটি একদম শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত। ফলে শিলিগুড়ি করিডোর, যা ভারতের অত্যন্ত ভার্নারেবল একটি জায়গা, যার দৈর্ঘ্য মাত্র 22 কিলোমিটার, যেটি প্রধানত উত্তর পূর্ব ভারতের সঙ্গে সমগ্র ভারতকে কানেক্টেড করে রেখেছে, সেখানে যদি চীন চলে আসে তাহলে কিন্তু ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। চীন কিন্তু এই সকল প্রজেক্টকে ডুয়েল ইউজ প্রবলেম হিসাবে বা ডুয়েল ইউজ প্রজেক্ট হিসাবে ট্রিট করে। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য চীন এই অঞ্চলকে ডেভেলপ করবে বা তিস্তা ম্যানেজমেন্ট সিস্টেমকে করতে হচ্ছে তা নয়, তারা ভারতের নাকের ডগায় নিঃশ্বাস ফেলবে এবং এই প্রজেক্টে কাজে লাগিয়ে তারা শিলিগুড়ি করিডোরের মতো অত্যন্ত স্ট্র্যাটেজিক এবং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর কড়া নজরদারি রাখতে পারবে। ফলে ভারতের কিন্তু বিপদ বাড়ছে। স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ এক্ষেত্রে চীনের অবশ্যই থাকবে। ফলে আজকে 15 বছর ধরে মমতা ব্যানার্জির বাধার ফলে যে তিস্তা প্রজেক্ট হলো না, সেই তিস্তা প্রজেক্ট এখন ভারতের কিন্তু গলার কাটা। যদি ভারত সত্যি তিস্তা প্রজেক্টকে না করতে পারে তাহলে ভারত কি গঙ্গা চুক্তিকে বাতিল করবে? কারণ বাংলাদেশ দিনের পর দিন যে অ্যাগ্রেসিভ পদক্ষেপ ভারতের বিপক্ষে নিচ্ছে তা তো শেষ হওয়া প্রয়োজন। কারণ ভারতে তারেক রহমান নাই আসতে পারেন, তিনি চীনে যেতেই পারেন, কিন্তু চীনে গিয়ে তিনি তিস্তা রিভার প্রজেক্টকে চীনের সঙ্গে করবেন এবং একই সঙ্গে একাধিক চুক্তি যেমন মঙ্গলা পোর্টকো চীনের হাতে তুলে দেবেন। এই দুই পদক্ষেপে স্পষ্ট করে দিচ্ছে যে এই বাংলাদেশ সরকার ঠিক কতটা ভারত বিরোধী এক সরকার। প্রতিবেশী রাষ্ট্রের কোনো ইনফ্রাস্ট্রাকচার তারা অন্য রাষ্ট্রকে তুলে দিতেই পারে, কিন্তু তার আগে তাদের ভাবা উচিত এই সিদ্ধান্তের ফলে প্রতিবেশী রাষ্ট্রের সিকিউরিটি কোনো সমস্যায় পড়বে কিনা। খাল কেটে কুমির এখানে বাংলাদেশ সরকার ডাকলো এবং যে কুমির ভারতের জন্য মাথা ব্যথার কারণ। তবে সস্তা রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই প্রজেক্টটিকে 15 বছর পিছিয়ে দিয়েছেন, আজকে ভারতও কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এর জন্যই সাফারটি করলো, তা কিন্তু পরিষ্কার। ভারত কি করবে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে, কিন্তু বাংলাদেশ যা করছে এর একটা সমূলে উৎপাটন
বা জবাব দেওয়া প্রয়োজন, যা কিন্তু একাধিক বিশেষজ্ঞরা বলছেন। এবং ভারত শিলিগুড়ি করিডরকে নিয়ে অত্যন্ত সংবেদনশীল একটি ঘাঁটিকে নিয়ে অত্যন্ত চিন্তাশীল এবং তাৎপর্যপূর্ণভাবে মিলিটারি ডিপ্লয়মেন্ট এখানে বাড়ানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও চীন যদি এখানে নাকের ডগায় চলে আসে, তাহলে ভারতের কিন্তু বিপদ বাড়বে, কোনো অবস্থায় কমার সম্ভাবনা নেই। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।